জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে কাজ করছে সরকার। মালয়েশিয়ায় প্রধান উপদেষ্টা। কেবাংসান বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট ডিগ্রি গ্রহণ। ফেব্রুয়ারিতে নির্বাচন হতে না দেওয়ার হুমকি স্বৈরাচারের পদধ্বনি। বিএনপির ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা চলছে, অভিযোগ নেতাদের। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল, তবে কিছু উদ্বেগ রয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন। প্লট জালিয়াতিতে হাসিনা, রেহানা, টিউলিপ সহ 23 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের আদেশ 21 আগস্ট। এবং 14 সেপ্টেম্বরের মধ্যে জাতীয়করণের দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি এমপিওভুক্ত শিক্ষকদের। বাড়ি ভাড়ায় বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত। স্বাগত। এখন বিকেলে শুনছিলেন শিরোনাম, আর পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি গালিব ইবনে রিয়াজ। জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। ইউনিভার্সিটি অফ কেবাংসান মালয়েশিয়ার সমাবর্তন অনুষ্ঠানে একথা জানান প্রধান উপদেষ্টা। ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, দেশে শান্তি স্থিতিশীলতা নিশ্চিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। সংস্কারকে দেয়া হচ্ছে সর্বোচ্চ অগ্রাধিকার। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে বিশ্ববিদ্যালয়টি। আরও জানাচ্ছেন শাহরিয়ার তারেক। Professor Dr. Muhammad Yunus, in recognition of your outstanding achievements. শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের ঝুলিতে যোগ হলো আরও একটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি। মালয়েশিয়া সফরের তৃতীয় দিনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানকে এই ডিগ্রি দেয় ইউনিভার্সিটি অব কেবাংসান। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বক্তব্যে প্রধান উপদেষ্টা জানান, শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতে মনোনিবেশ করেছে অন্তর্বর্তী সরকার, আর সংস্কারকে দেয়া হচ্ছে সর্বোচ্চ অগ্রাধিকার। Our government is focused on ensuring peace and stability. We are committed to strengthening democracy and giving power back to the rightful owners, the people of the country. Reforms are our top priority. We have a clear goal, a detailed plan, and a strong determination to move forward. In my journey from working as an economist, গণতন্ত্রকে শক্তিশালী করে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে সরকার কাজ করছে বলেও সমাবর্তন অনুষ্ঠানে জানান ডক্টর ইউনুস। এছাড়া দেশের অর্থনীতিকে পরিবর্তনের লক্ষ্যে মালয়েশিয়ার সহায়তার প্রয়োজনীয়তা উল্লেখ করেন অন্তর্বর্তী সরকার প্রধান। শিক্ষা, গবেষণা ও বাণিজ্যে নিবিড় সহযোগিতার মাধ্যমে টেকসই উন্নয়ন ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে দুই দেশ মডেল হয়ে উঠতে পারে বলেও আশা প্রকাশ করেন ডক্টর ইউনুস। এছাড়াও কর্মী হবার বদলে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান তিনি। we need big changes in our economy. This includes supporting entrepreneurs, turning everybody into entrepreneurs, investing more in education and technology, and working closely with our international and our regional partners, such as our dear friend Malaysia. Thank you. দুপুরে মালয়েশিয়ার বহুজাতিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান সানোয়ে গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জেফ্রি চেয়ারের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় বাংলাদেশে আবাসন, শিক্ষা ও চিকিৎসা খাতে বিনিয়োগের আহ্বান জানান ডক্টর ইউনুস। জেফ্রি চেয়ারও ঢাকা পরিদর্শনের আশ্বাস দেন। এরপর মালয়েশিয়ার অন্যতম ধনী ব্যবসায়ী সৈয়দ মুখতার আল বুখারীর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠক করেন ইউনিভার্সিটি টেকনোলজি পেট্রোনাস এর প্রেসিডেন্ট মোহাম্মদ ফিরোজ আনসারের সঙ্গেও। এর আগে বুধবার স্থানীয় সময় সকাল 8:30টায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী। পরবর্তীতে বৈঠক হয় এশিয়া জুড়ে মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে কাজ করা ফোরাম এশিয়ার চেয়ারম্যানের সঙ্গে। 3 দিনের সফর শেষে স্থানীয় সময় বিকেল 6টায় প্রধান উপদেষ্টার ঢাকার উদ্দেশ্যে কুয়ালালামপুর ছাড়ার কথা রয়েছে। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া। ফেব্রুয়ারিতে নির্বাচন হতে না দেয়ার হুমকিতে স্বৈরাচারের পদধ্বনি শোনা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন।
সকালে ড্যাবের নবনির্বাচিত কমিটির সদস্যদের সাথে নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এই মন্তব্য করেন। ডাক্তার জাহিদ আরও বলেন, হুমকি দিয়ে নির্বাচন বানচাল করা যাবে না। গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে স্বৈরাচারের বিরোধী আন্দোলনের মতো ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। জনগণকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিয়ে গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। অনেক কথা শুনতে পাই, কেউ কেউ বলেন, হুমকি দেন যে আগামী দিনে নির্বাচন হতে দেবেন না। মনে হচ্ছে সেই স্বৈরাচারের যে আচরণ ছিল, স্বৈরাচারের যে কথা ছিল, সেই ধরনের কথার পদধ্বনি আমরা শুনতে পাই। সেজন্যই আজকে আমরা আশঙ্কিত হই অনেক সময় যে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচনকে ঘিরে পরিকল্পিতভাবে বিএনপির ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় অন্তর্বর্তী সরকারের। এ সময় পুলিশকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তিনি। উস্কানিমূলক কথার উপর সাই দিয়ে অনেক লোক এসে একজন মানুষকে হত্যা করে চলে যাবে, এই ঘটনা হতে পারে না। এটা একটা সভ্য সমাজের নমুনা হতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে কঠোর ব্যবস্থা করতে হবে। সময় সবাই একটা অবাধ সুষ্ঠু নির্বাচন চাচ্ছে, সেই মুহূর্তে এই আনুপাতিক নির্বাচন, এই নির্বাচনটা আমার মনে হয় যে এটা একেবারেই উদ্দেশ্য প্রণোদিত। এর মধ্যে আমার মনে হয় যে অন্তর্গত কোনো স্বচ্ছতা নেই। নির্বাচনে কালো টাকার বিস্তার ঠেকাতে সচেষ্ট আছে অন্তর্বর্তী সরকার। এই কথা বলেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে পেনশন স্কিমের ইউ পেনশন অ্যাপের উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার কালো টাকার উৎস বন্ধ করার চেষ্টা করছে। এজন্য রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে। এ সময় তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে একটা ভালো নির্বাচন করতে চায় সরকার। কালো টাকা যেটা, আমরা কালো টাকা দুইটা জিনিস, একটা হলো উৎসটা আর একটা হলো প্রসেসটা। আমরা চেষ্টা করছি উৎসটা বন্ধ করতে। উৎসটা মোটামুটি কিন্তু এখন ওই লোন যারা নেয়, আগে তো ব্যাংকের মালিক, ইন্ডাস্ট্রির মালিক, টেলিভিশনের মালিক, নিউজ পেপারের মালিক, ফ্ল্যাটের মালিক, সব একজনই, সে ডিসাইড করবে। এখন তো এটা হচ্ছে না। এখন তো একটা মোটামুটি একটু চেক অ্যান্ড ব্যালেন্স কিছু আছে, সেটা কীরকম উই আর ওয়াচিং ইট, যে কালো টাকা যাতে। এখন রাজনৈতিক জিনিস, আমি সবসময় অর্থনৈতিক উন্নতি রাজনৈতিক কালচারের সাথে। এখন যদি ওনারা দিয়ে এনকারেজ করে টাকা পয়সা দিয়ে সে করবেন, নমিনেশন দেবেন, ভোট দেবেন, তখন তো আমি তো অর্থ মন্ত্রণালয় থেকে এটা কিছু ডিফিকাল্ট। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে, তবে কিছু উদ্বেগ রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার বিষয়ক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে কাজ করছে ইউনূস সরকার। অপরাধীদের বিচারের মুখোমুখি করতে জাতিসংঘ সহায়তা করছে। আরও জানাচ্ছেন তানভীর জনি। 2024 সালের জুলাই ও আগস্ট মাসে কয়েক সপ্তাহ ধরে চলা শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান শত শত মানুষ। গেল বছরের 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। পরে 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার বিষয়ক বার্ষিক প্রতিবেদনে বলা হয়, 5 আগস্ট পট পরিবর্তনের পর কিছু ঘটনা ঘটলেও এখন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। তবে কিছু বিষয়ে উদ্বেগ রয়ে গেছে বলে এতে উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়, বিগত সরকারের আমলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, হয়রানি, সাংবাদিক নির্যাতন, সহিংসতা, শ্রম অধিকার, শিশু শ্রমসহ মানবাধিকার সমস্যাগুলোর বিশ্বাসযোগ্য প্রমাণ থাকার খবর মিলেছে। তবে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপক অভিযোগ থাকলেও আওয়ামী লীগ সরকার হাতে গোনা কয়েকটি ঘটনায় শুধু প্রশাসনিক শাস্তি দেয়া ছাড়া বাকি ঘটনায় দোষীদের চিহ্নিত করা ও শাস্তি দেওয়ার ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেয়নি।
বরং সেই সরকারের আমলে এসব অভিযোগে ব্যাপকভাবে দায়মুক্তি দেওয়ার প্রবণতা ছিল। পরে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা শুরু করে এবং জাতিসংঘের সহায়তা নেওয়ার পর বাংলাদেশের প্রচলিত সাধারণ বিচার ব্যবস্থা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে এসব ঘটনার বিচার হচ্ছে। জুলাই আগস্টের আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ও তৎপরতায় উল্লেখযোগ্য হারে সন্দেহজনক মৃত্যুর ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে জানানো হয়। এছাড়া বাংলাদেশের বিভিন্ন মানবাধিকার সংস্থা ও সংবাদ মাধ্যমের প্রতিবেদনে ছাত্রলীগের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের নানা ঘটনা উঠে আসে। আওয়ামী লীগের আমলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ওঠা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগের কোনো সরকারি পরিসংখ্যান প্রকাশ করা হয়নি। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার এই প্রক্রিয়া শুরু করেছে বলে উল্লেখ করা হয় মানবাধিকার প্রতিবেদনে। তানভীর জনি, এখন বিশ্ব। ক্ষমতার অপব্যবহার ও রাজুকের আইন ভঙ্গ করে পূর্বাঞ্চলে ৩০ কাঠা প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। এমনকি প্লট পেতে রাজুককে আনুষ্ঠানিকভাবে কোনো আবেদনও করেননি তারা। বুধবার প্লট জালিয়াতির ৩টি আলাদা মামলায় প্রথম দিন সাক্ষ্য দেন দুদকের ৩ কর্মকর্তা। সাক্ষ্য দিতে গিয়ে দুদক কর্মকর্তারা বলেন, প্লট দুর্নীতিতে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছেন শেখ হাসিনা। আরও জানাচ্ছেন রাব্বি হোসেন। বাংলাদেশের রাজনীতিতে প্রত্যক্ষ অংশগ্রহণ না থাকলেও আওয়ামী লীগ ও তৎকালীন সরকারের অভ্যন্তরে অদৃশ্য প্রভাব ছিল শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক সহ তার পরিবারের। রাজুকের ৩০ কাঠা প্লট দুর্নীতির পৃথক ৩টি মামলায় বুধবার ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক সহ ২৩ জন আসামির বিরুদ্ধে সাক্ষ্য শুরু হয়। এদিন আদালতে সাক্ষ্য দেন মামলাগুলোর বাদী দুদকের ৩ কর্মকর্তা সালাউদ্দিন, আফনান জান্নাত কেয়া ও SM রাশেদুল হাসান। টিউলিপ সিদ্দিক ব্রিটিশ MP হওয়ায় শেখ হাসিনাকে প্রভাবিত করে তার পরিবারকে রাজুকের প্লট পাওয়ার সুযোগ করে দিয়েছে বলে সাক্ষ্য দেন দুদক কর্মকর্তারা। কিন্তু ব্রিটিশ নাগরিক হওয়া সত্ত্বেও উনি এখানে প্লট কীভাবে পেয়েছেন এই কারণে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর যে ক্ষমতার ভরকেন্দ্র তার খালা, সেখানে তার বোন টিউলিপ সিদ্দিকী ব্রিটিশ MP, তাকে ব্যবহার করে প্রভাব সৃষ্টি করে ক্ষমতা অপব্যবহার করে পূর্বাঞ্চল নতুন শহর এবং ডিপ্লোম্যাটিক জোন ইম্পর্টেন্ট প্লেস সেখানে একটা 10 কাঠা প্লট প্রাপ্ত হয়েছেন। রাজুকের আইন অনুযায়ী ঢাকা ও নারায়ণগঞ্জের কোথাও রাজুকের বরাদ্দ করা প্লট থাকলে দ্বিতীয়বার সেখানে আবেদন করার কোনো সুযোগ নেই। সেখানে আবেদন না করেই প্লট নেয় শেখ পরিবারের সদস্যরা। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যে নির্দেশনা গিয়েছে সেই নির্দেশনা অনুযায়ী তারা এই প্লট বরাদ্দের বিষয়ে তারা রাজুকের যে চেয়ারম্যান তাকে সুপারিশ করেছে। রাদওয়ান মুজিব সিদ্দিক এবং বোন আজমিনা সিদ্দিক বরাবরই পূর্বাঞ্চল নতুন শহর ডিপ্লোম্যাটিক জোনে প্লট প্রাপ্তির ব্যবস্থা করে দিয়েছে। গণভবনে বসে এসব দুর্নীতিতে প্রত্যক্ষ সহযোগিতা করেছেন শেখ হাসিনা, এমন তথ্য উঠে আসে দুদক কর্মকর্তাদের সাক্ষ্য গ্রহণে। এ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ ২৮ আগস্ট নির্ধারণ করেছেন আদালত। রাব্বি হোসেন, এখন, ঢাকা। আশুলিয়ায় মরদেহ পোড়ানো এবং 7 জনকে হত্যা মামলায় অভিযোগ গঠনের আদেশে 21 আগস্ট শুনানিতে ট্রাইব্যুনালের বিচারপতি বলেন, গণহত্যার বিচার বিলম্বিত করার চেষ্টা কোনোভাবেই সফল হবে না। এদিকে চাংখারপুলে হত্যা মামলায় 6 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। ৫ আগস্ট শেখ হাসিনা পতনের দিনই আশুলিয়ায় আগুনে পুড়িয়ে মেরে ফেলা হয় 6 তরুণের লাশ, যাদের মধ্যে তখনও জীবিত ছিল একজন। আগের দিন 4 আগস্ট আশুলিয়া থানার সামনে আরও একজনকে গুলি করে হত্যা করা হয়। এই হত্যা মামলায় সাবেক MP সাইফুল ইসলাম, সাবেক উপপরিদর্শক বিশ্বজিৎ সাহা সহ 16 জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হবে কিনা 21 আগস্ট সেই আদেশ দেবেন ট্রাইব্যুনাল 2। শুনানিকালে ট্রাইব্যুনালের বিচারপতি বলেন, জুলাই গণহত্যার বিচার বিলম্বিত করার চেষ্টা কোনোভাবেই সফল হবে না। ট্রাইব্যুনালের মামলা পরিচালনা হওয়ার ক্ষেত্রে এক্সপেডিশাসলি ট্রাইব্যুনাল মামলা পরিচালনা করবেন এবং কোনো ধরনের ডিলে অথবা বিলম্ব করার স্টেপস যদি কেউ নেওয়ার চেষ্টা করে থাকে ট্রাইব্যুনাল তা প্রতিরোধ করবেন এবং আইন অনুযায়ী দ্রুত বিচার শেষ করবেন, নিষ্পত্তি করবেন। এটাই হলো ন্যায় বিচারের সব জায়গায় কথা।
এছাড়াও জুলাই আন্দোলনে চানখারপুলে ৬ জনকে গুলি করে হত্যা মামলায় তৃতীয় দিনে সাক্ষ্য দিয়েছেন শহীদ ইয়াকুবের পরিবার। সাক্ষ্য গ্রহণের সময় ইয়াকুবের চাচা বলেন, গুলিবর্ষণকারীদের একজন হিন্দি ভাষায় কথা বলছিলেন। যারা গুলি করছিলেন তারা হিন্দি ভাষায় কথা বলছিলেন একজন, এবং কি শব্দ সেটাও বলেছেন, এবং এটা ডিফেন্স পক্ষ চ্যালেঞ্জ করেছেন, কিন্তু উনি সরাসরি উত্তর দিয়েছেন না আমি শুনেছি, ইধারাও শব্দ প্রয়োগ করেছেন, এবং এটা উনি বলেছেন যে না এটা হিন্দিভাষী নয়, এটা আমরাও বাঙালিরাও ব্যবহার করে হিন্দি সিনেমা, এগুলো অবশ্য রেকর্ড হয় নাই, হিন্দি সিনেমা যারা দেখে তারা বলে, এভাবে ওনারা এটা ডিনাই করতে চেয়েছেন। এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয়েছে ২০ আগস্ট। শারমিন পুতুল, এখন, ঢাকা। চাকরি জাতীয়করণের দাবি বাস্তবায়নে 14 সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। অন্যথায় হুঁশিয়ারি দিয়েছেন ডিসেম্বর থেকে কঠোর আন্দোলনের। আন্দোলনরত শিক্ষকদের 10 সদস্যের প্রতিনিধি দল বিকেলে বৈঠক করে সচিবালয়ে। দাবি বাস্তবায়নের আশ্বাসে আপাতত কর্মসূচি স্থগিত করেছেন বিক্ষুব্ধরা। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল থেকে আন্দোলনে নামেন সারা দেশ থেকে আসা হাজারো শিক্ষক। দাবি আদায় না হওয়া পর্যন্ত এলাকা না ছাড়ার ঘোষণা দেন তারা। এর মধ্যে শিক্ষকদের 10 সদস্য বিশিষ্ট প্রতিনিধিদের সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠকের পর আন্দোলন কর্মসূচি স্থগিত করা হয়। এর আগে সকালে সচিবালয়ের মোড় থেকে কদম ফোয়ারা পর্যন্ত শিক্ষকরা অবস্থান নেয়। প্রেস ক্লাবের সামনের সড়ক বন্ধ হয়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এতে করে যানবাহনগুলোকে বিকল্প পথে ঘুরে যেতে হয়। আমাদের বাড়ি ভাড়া পার্সেন্ট আকারে 20% দিতে হবে, আমরা দাবি জেনেছি। ওনারা আমাদেরকে বলেছেন আপনাদের এই যৌক্তিক দাবির সাথে আমরা একমত, আপনারা আপনাদের প্রত্যাশা অনুযায়ী এটার জন্য কত টাকা হিসাব লাগবে দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে এটা আপনারা দেন, আমার মিনিস্ট্রি কাজ করবে। এরপরে আমরা এটা সামারি তৈরি করে আমরা অর্থ মন্ত্রণালয়ের সাথে আমরা কথা বলবো, কিন্তু আমরা আপনাদের এই দাবিটার ব্যাপারে একমত যে এটা পার্সেন্ট আকারে হোক। প্রাথমিকভাবে বলতে পারেন শিক্ষা মন্ত্রণালয়ের পার্সেন্ট আকারে বাড়ি ভাড়া দেওয়ার প্রাথমিকভাবে বিষয়টা তারা মেনে নিয়েছে, আলহামদুলিল্লাহ। ময়মনসিংহের তারাকান্দায় টর্চার সেলে নির্যাতন চালানো ছাত্রদল নেতা হিজবুল আলম জিএসকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এদিকে আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই আদেশ দিয়েছেন। এর আগে গতকাল মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা অভিযুক্ত হিজবুল ও তার 2 সহযোগীর 3 দিন করে রিমান্ড আবেদন করেন। রিমান্ড শুনানি শেষে বিচারক হিজবুল আলমকে একদিনের রিমান্ড দেয়। বাকি 2 জনের রিমান্ড না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। এর আগে গত সোমবার রাতে ছাত্রদল নেতা হিজবুল আলম ও তার 2 সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে টর্চার সেলে নির্যাতন চালানোর অভিযোগ ছিল। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা। হিজবুল আলম জিএস সহ ঘটনার সাথে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সম্পৃক্ত থাকার অপরাধে তার সহযোগী আরও 2 জন অ্যারেস্ট করে এই 3 জনকে আজকে আদালতে 3 দিনের রিমান্ড চেয়ে উপস্থাপন করা হয়েছিল। বিজ্ঞ আদালত শুনানি শেষে আসামি হিজবুল আলম জিএসের একদিনের রিমান্ড মঞ্জুর করেন। সিলেটের ভোলাগঞ্জে পাথর লুটের ঘটনায় অবশেষে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পরে সাদা পাথরের এলাকা পরিদর্শন করেছে দুদক। এদিকে লুটের ব্যাপারে স্থানীয় প্রশাসনের অবহেলা থাকতে পারে বলে জানিয়েছে দুদক। তবে তদন্ত কমিটি আর পরিদর্শন করেই যাতে প্রশাসন দায় না সারে সে দাবি পর্যটক এবং পরিবেশ কর্মীদের। গুলজার আহমেদের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন অনিল পাল। গত কয়েকদিনে সিলেটের সাদা পাথর এলাকায় লুট হয়েছে শত কোটি টাকার খনিজ সম্পদ। তবে এবারই প্রথম নয়, এর আগেও জাফলং, বিছানাকান্দি, লুফাছড়া সহ বিভিন্ন পাথর কুয়ারি ও পর্যটন এলাকায় ঘটেছে লুটের ঘটনা। আর সবসময় এসব ঘটনায় অভিযোগ উঠে রাজনৈতিক প্রভাবশালীদের বিরুদ্ধে।
সাম্প্রতিক সময়ের ঘটনায় চাঁদাবাজি, দখলবাজি ও দলের নীতি পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সভাপতি শাহাবুদ্দিন এবং 2024 সালের 14 অক্টোবর সরকারি সম্পদ পাথর ও বালু লুটের অভিযোগের প্রেক্ষিতে সিলেট জেলার সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম শাহপরানকে সকল পদ থেকে সাময়িকভাবে স্থগিত করে বিএনপি। পাথর লুটের পেছনে রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের পাশাপাশি প্রভাবশালী কিছু মহলের সংশ্লিষ্টতার ইঙ্গিত মিললেও স্থানীয় রাজনীতিবিদরা বলছেন এতে দলীয় কোনো সম্পৃক্ততা নেই। আমাদের কোনো লোকজন এটার সাথে সংশ্লিষ্ট হওয়ার প্রশ্নই উঠে না। যদি কেউ নাম ভাঙিয়ে এরকম করে থাকে, আমরা বলবো যে এদেরকে প্রশাসন যেন যথাযথ ব্যবস্থা নেয়। আমরা তাদের পক্ষে কোনোই অবস্থান নিব না, বরঞ্চ তাদেরকে যারাই নাম বলছে তাদেরকে অ্যারেস্ট করার ব্যাপারে আমরা প্রশাসনকে সহায়তা করব। পাথর লুণ্ঠনের সাথে অথবা ভাগ বাটোয়ারার সাথে যে বা যারাই জড়িত থাকুক না কেন, আমাদের জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে, আমাদের দেশ বাঁচানোর স্বার্থে, আমাদের পর্যটন শিল্পকে রক্ষার স্বার্থে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা এখন সময়ের দাবি। সে যে দলেরই হোক, যত প্রভাবশালী হোক। পরিবেশ কর্মীদের দাবি দ্রুত আইনের আওতায় আনতে হবে অপরাধীদের। এখানে তো শত সহস্র কোটি টাকার পাথর লুণ্ঠন হয়েছে। সেই পাথর লুণ্ঠনের টাকা বিভিন্ন পর্যায়ে পৌঁছে গেছে এবং স্থানীয় প্রশাসন সেই টাকার বাটোয়ারা পেয়েছে। না হলে তারা কেন তাদের উপর যে অর্পিত দায়িত্ব আছে সেই দায়িত্ব তারা কেন পালন করেনি? এদিকে জাফলংয়ে সাদা পাথর লুটের ঘটনা জানাজানি হবার 3 দিন পর অবশেষে একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। 3 সদস্যের এই কমিটিকে 17 আগস্টের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সন্ধ্যায় ডাকা হয়েছে জরুরি সমন্বিত সভা। তদন্ত কমিটি গঠন করেছে, সেটা হচ্ছে 3 সদস্যের। এখানে আমাদের একজন এডিসি আছেন, আমাদের পরিবেশের কর্মকর্তা রয়েছেন এবং আমাদের লোকাল ইউনো রয়েছেন। তারা হচ্ছে এই যে ক্ষয়ক্ষতি হয়েছে নিরূপণের চেষ্টা করবে এবং সেটা কি কারণে হলো সেটা উদ্ঘাটন করবে। এছাড়া প্রাসঙ্গিক আরও কোনো বিষয় থাকলে সেই বিষয়টা তারা অন্তর্ভুক্ত করবে। যারা এই কাজের সাথে জড়িত রয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে যাতে আইনি কাঠামোর ভেতরে নিয়ে আসা যায় সেটা আমরা এখানে নিরূপণ করার চেষ্টা করব। এদিকে কমিটি গঠনের পর ভোলাগঞ্জের সাদা পাথর পরিদর্শন করেছে দুদকের 9 সদস্যের একটি দল। এ সময় কর্মকর্তারা বলেন এই ঘটনায় স্থানীয় প্রশাসনের অবহেলা থাকতে পারে। উচ্চস্তরের যারা ব্যবসায়ী, প্রভাবশালী ব্যক্তি, তারাও এটার সঙ্গে যুক্ত আছেন। আমরা এটা নিয়ে আরও কাজ করব। আমরা এই তথ্যগুলো উদ্ঘাটন করার চেষ্টা করব এবং এগুলো বের করতে পারলে তখন আমরা খুব শিগগিরই এটা নিয়ে আমাদের আইনগত ব্যবস্থা নেব। পর্যটন স্থান ধ্বংস হওয়ায় ক্ষোভ আর হতাশার কথা জানালেন পর্যটকরা। সুন্দর ছিল, কিন্তু এখন এসে ওই সাদাটা নাই, এখন সাদা পাথর আস্তে আস্তে নাম হয়ে যাবে কালো পাথর। তাছাড়া আর আমাদের উপর নাই। আসলে আমরাই চোর, আমাদের সামনে থেকে চুরি করে নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা কিছু বলতে পারছি না। অনেক পাথর ছিল, এখন কিছু নাই, দেখেন না সব লুটপাট করে নিয়ে যাচ্ছে। দেশের সম্পদ ওরা নিয়ে যাচ্ছে। প্রশাসনে যদি এটার উপরে গুরুত্বপূর্ণ সহকারে দেখে তাহলে এই সাদা পাথর ঐতিহ্যটা বালা থাকবে না, নষ্ট হয়ে যাব। পাথর লুটে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা কেবল তদন্ত কমিটিতেই যেন আটকে না থাকে প্রশাসন, সেই দাবি তাদের। গুলজার আহমেদ, এখন সিলেট। চট্টগ্রামে ব্যানার পোস্টারে ঢাকা পড়েছে দেয়ালে আঁকা ঐতিহাসিক জুলাই গ্রাফিতি। মাত্র 1 বছরের মাথায় চোখের আড়ালে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিও। পোস্টার আর বিশাল সব বিলবোর্ডে অনেকটাই শ্রীহীন চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য। যত্রতত্র লাগানো এসব ব্যানার পোস্টার অপসারণী অভিযান শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও স্বেচ্ছাসেবী সংগঠন। নগরীকে পোস্টার ব্যানার মুক্ত করতে মোড়ে মোড়ে ডিজিটাল বিলবোর্ড স্থাপনের কথাও জানান মেয়র। হোসেন জিয়াদের প্রতিবেদনে বিস্তারিত। জুলাই অভ্যুত্থানে প্রতিবাদের ভাষা হয়ে উঠেছিল গ্রাফিতি। শহরের দেয়ালগুলো পরিণত হয় বিক্ষোভের ক্যানভাসে। আবু সাইদের আত্মত্যাগ, রক্তাক্ত ৩৬ জুলাই সহ ঐতিহাসিক মুহূর্তগুলো ফুটে ওঠে গ্রাফিতিতে। কিন্তু 1 বছর পর জুলাই স্মৃতি সম্বলিত এসব গ্রাফিতি ঢাকা পড়েছে ব্যানার আর পোস্টারে। বিদ্যুতের খুঁটি থেকে শুরু করে সড়ক বিভাজন, দেয়াল, গণপরিবহন সহ সব জায়গায় ঝুলছে ব্যানার ফেস্টুন। এমন অবস্থায় জুলাই স্মৃতি উদ্ধার ও নগরীর সৌন্দর্য রক্ষায় ব্যানার পোস্টার অপসারণের কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন ও জুলাই রিভাইভ নামে একটি সংগঠন। সকালে চকবাজার এলাকায় নিজ দলের নেতাকর্মীদের কয়েকটি ব্যানার ছিঁড়ে ফেলেন চসিক মেয়র। বলেন, কোনো ধরনের নিয়মনীতি তোয়াক্কা না করেই যত্রতত্র এসব ব্যানার পোস্টার লাগানো হয়েছে।
বিভিন্ন কোচিং সেন্টার আমি দেখতে পাচ্ছি তারা এই যে তাদের অমুক স্যার তমুক স্যার দিয়ে যেভাবে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে শহরটাকে অসুন্দর করে ফেলেছে। আমরা শহরটাকে সবাই মিলে সুন্দর রাখতে চাই। এই শহর আমাদের সবার, সবাইকে মিলে এই শহরটাকে ক্লিন, গ্রিন, সেফ এবং হেলদি করতে হবে। যারা নিয়ম বহির্ভূতভাবে এসব ব্যানার পোস্টার লাগাচ্ছে তাদেরকে শাস্তির আওতায় আনার দাবি স্থানীয়দের। একটা বছর যাওয়ার পর আমরা দেখতেছি যে গ্রাফিতিগুলো বিভিন্নভাবে নষ্ট হয়ে গেছে। ব্যানার পোস্টার যার যেভাবে মন চাইছে ওইভাবে লাগাইছে। বিজ্ঞাপনের নামে যেখানে শহরকে মানে যত্রতত্র ব্যানারময় পোস্টারময় করে ফেলতেছে রাস্তাঘাটে, হয়তো এগুলোর জন্য ওদেরকে চিঠি আকারে প্রথমে দিতে হবে, পরে আস্তে আস্তে এদেরকে শাস্তির আওতায় আনতে হবে। নগরীকে পোস্টার মুক্ত করতে মোড়ে মোড়ে ডিজিটাল বিলবোর্ড স্থাপনের পাশাপাশি শাস্তির কথাও জানান সিটি মেয়র। অ্যাডভার্টাইজমেন্ট দিতে চাই সেটা নিয়ম অনুযায়ী সিটি কর্পোরেশনের সেই নিয়ম অনুযায়ী সেটা হবে এবং এটা আমরা আশা করছি। সিটি কর্পোরেশনের যেহেতু ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, কাজে অমুক স্যার তমুক স্যার বলে যে অ্যাডগুলো দেখছি তারা তো বলে আসবে, ওয়ার্নিং দিবে। এর ওয়ার্নিংয়ের পরেও যদি না হয় অবশ্যই সিটি কর্পোরেশন তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেবে। চট্টগ্রাম নগরীতে প্রতিদিন এমন হাজার হাজার ব্যানার পোস্টার অপসারণে প্রতি বছর সরকারের ব্যয় বাড়লেও যারা এসব ব্যানার পোস্টার লাগায় তাদের থেকে নেওয়া হয় না কোনো রাজস্ব। হুসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলপথ অবরোধের 6 ঘন্টা পর স্বাভাবিক হয়েছে ঢাকার সঙ্গে উত্তর ও পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সকালে উল্লাপাড়া স্টেশনের পাশে রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীরা পড়েন দুর্ভোগে। শিক্ষার্থীরা জানান, দীর্ঘ 9 বছর অতিবাহিত হলেও স্থায়ী ক্যাম্পাস পায়নি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। ভাড়া করা ভবনে চলছে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। আবাসিক হল, খেলার মাঠের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কোনো সুবিধা না পাওয়ার অভিযোগ শিক্ষার্থীদের। তাদের দাবি, শিক্ষা মন্ত্রণালয় থেকে 519 কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হলেও একনেকে ডিপিপি অনুমোদন দেওয়া হচ্ছে না। দ্রুত সমস্যা সমাধানের দাবি জানান তারা। পরে কাল যমুনা সেতু অবরোধের ঘোষণা দিয়ে 6 ঘন্টা পর অবরোধে তুলে নেয় শিক্ষার্থীরা। দুপুর 3টায় স্বাভাবিক হয় ঢাকার সাথে উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ। উজানের ঢল ও টানা বৃষ্টিতে পদ্মা ও তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে প্লাবিত হয়েছে লালমনিরহাট, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও ফরিদপুরের নদী তীরবর্তী এলাকা। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 25,000 পরিবার। এছাড়া বাড়ছে নদী ভাঙনের তীব্রতা। সহকর্মীদের তথ্য ছবিতে শামিমা রহমান শাম্মীর প্রতিবেদন। টানা বর্ষণ ও উজানের ঢলে জুলাই থেকে পদ্মা ও তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে আগস্টের প্রথম সপ্তাহ থেকে হঠাৎ অস্বাভাবিক হারে বাড়ছে পানি। তিস্তার পানি বাড়ায় প্লাবিত হতে শুরু করেছে নদী তীরবর্তী এলাকা। লালমনিরহাট জেলার হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি ও সদর উপজেলার অন্তত 16টি গ্রামের প্রায় 5,000 পরিবার পানিবন্দী। এতে সীমাহীন ভোগান্তিতে পড়েছেন তারা। দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। পানি উন্নয়ন বোর্ড বলছে, উজানের ঢল মোকাবেলায় তিস্তা ব্যারেজের 44টি গেট খুলে দেওয়া হয়েছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জের পদ্মার পানি বেড়ে প্লাবিত হয়েছে সদর উপজেলার নারায়ণপুর, আতাতুলি, উজিরপুর, পাকা ও দুর্লভপুর ইউনিয়নের নিম্নাঞ্চল। পানিবন্দী অন্তত 11,000 পরিবার। অবর্ণনীয় দুর্ভোগে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। এদিকে রান্না করতে না পারায় খাবার সংকটেও আছেন অনেকে। এদিকে 6টি প্রাথমিক বিদ্যালয়ে পানি ঢুকে বন্ধ রয়েছে পাঠদান। এখানে আমরা দীর্ঘদিন যাবৎ পানিবন্দী আছি, যার কারণে আমাদের বাড়িঘরে চলাফেরা, রাস্তাঘাটে চলাফেরার সমস্যা হচ্ছে। পরিস্থিতি অনেক খারাপ, আমাদের বাড়িঘর সব ডুবে গেছে। আমরা এখন কোথায় থাকবো কিছুই বুঝতে পারছি না, আমার পানি বাড়তেই আছে। রাস্তাঘাটে আমাদের চলাচল ব্যাহত করছে, আমাদের স্কুল কলেজে ছাত্রছাত্রীরা যেতে আমাদের অসুবিধা হচ্ছে। সাম্প্রতিক উজান থেকে নেমে আসা পানি এবং মৌসুমী বৃষ্টিপাতের ফলে চাঁপাইনবাবগঞ্জ জেলার পদ্মা এবং এর অববাহিকা অঞ্চলে বেশ কিছু নিম্নাঞ্চলে পানি ঢুকে গেছে। পানি অলমোস্ট স্টেবলের দিকে। আশা করছি আগামী 2-1 দিন স্টেবল থাকবে এবং তারপরে পানি কমতে থাকবে। গত 1 সপ্তাহ জুড়ে বাড়ছে ফরিদপুরের নদ নদীর পানিও। এরই মধ্যে কোথাও হাঁটু আবার কোথাও কোমর পানিতে তলিয়ে গেছে নদী তীরবর্তী 4 উপজেলার অন্তত 10,000 পরিবার। এছাড়া মধুমতি, পদ্মা ও আড়িয়াল খাড় তীরবর্তী অঞ্চলে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। পানি যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে দেখা যাইতেছে আমাদের গরু খাবার, মানুষের চলাচল, রাস্তাঘাট তলিয়ে যাচ্ছে। ঘরবাড়ি ভেঙে নিতেছে, ক্ষেত খোলা জায়গা জমি সব তলায় যাইতেছে। শাকসবজির ক্ষেত করছিলাম সব তলায় গেছে।
রাজশাহীতেও পদ্মার পানি বাড়ায় শহরের টি বাঁধে বন্ধ রয়েছে চলাচল, সরিয়ে নেওয়া হচ্ছে দোকানপাট, এছাড়া প্লাবিত হয়েছে চরাঞ্চলের ঘরবাড়িও। শামীমা রহমান শাম্মী, এখন। ওয়াশিংটন ডিসির প্রধান সড়কগুলোতে টহল শুরু করেছেন ন্যাশনাল গার্ড সেনারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে স্থানীয় সময় মঙ্গলবার রাত থেকে কাজ শুরু করেছেন তারা। এই সিদ্ধান্তের মাধ্যমে রাজধানীর অপরাধ নিয়ন্ত্রণে অস্থায়ীভাবে ওয়াশিংটন ডিসির পুলিশ বিভাগের নিয়ন্ত্রণও নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। ডেমোক্রেটরা বলছেন এটি ট্রাম্পের রাজনৈতিক নাটক। 2023-এর তুলনায় ওয়াশিংটন ডিসিতে সহিংস অপরাধের ঘটনা কমার পরেও কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো এ নিয়ে দ্বিধায় পড়ে গেছেন খোদ মার্কিনিরাই। আরও জানাচ্ছেন সতীর্থ কর্মকার। ওয়াশিংটন ডিসির ন্যাশনাল গার্ড সদর দপ্তর। ধীরে ধীরে বাসে উঠছেন ন্যাশনাল গার্ড সেনারা। সদর দপ্তর থেকে রাজধানীর বিভিন্ন সড়কে চলে যাচ্ছে এসব বাস। নির্দিষ্ট সড়কে পৌঁছেই টহল শুরু করেছেন দায়িত্বপ্রাপ্তরা। উদ্দেশ্য অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি থেকে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিকে রক্ষা করা। এর আগে দীর্ঘ 78 মিনিটের একটি সংবাদ সম্মেলনে ট্রাম্প ঘোষণা দেন অপরাধ দমনে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া মেট্রোপলিটন পুলিশ বিভাগের নিয়ন্ত্রণ নেবে। পাশাপাশি শহরে একযোগে 800 ন্যাশনাল গার্ড সেনা মোতায়েনেরও ঘোষণা করেন ট্রাম্প। ট্রাম্পের এমন সিদ্ধান্তকে রাজনৈতিক নাটক আখ্যা দিয়েছেন ডেমোক্রেটরা। ডিসি মেয়র মুরিয়েল বাউসার নিজেও সেনা মোতায়েনের সিদ্ধান্তকে হঠকারী ও অনিয়ন্ত্রিত পদক্ষেপ বলে মন্তব্য করেছেন। ট্রাম্প বিরোধীদের দাবি 2023 সালে ডিসিতে অপরাধের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়লেও পরবর্তী 1.5 বছরে তা অনেক কমেছে। এই পরিস্থিতিতে ওয়াশিংটন ডিসিতে সেনা মোতায়েনের যৌক্তিকতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন রাজধানীবাসীও। Personally, we have clearly a family, and that's been one of the factors of us potentially wanting to move out of the city eventually, is just the nature of the city and the crime rate. I know that it has gone down. চলতি বছরের তথ্য অনুযায়ী ওয়াশিংটনে খুনের ঘটনা 12% এবং বিপজ্জনক অস্ত্র দিয়ে হামলার ঘটনা প্রায় 20% কমেছে। এমনকি মার্কিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এফবিআইও বলছে যুক্তরাষ্ট্রে 2023-এর তুলনায় 2024 সালে সহিংস অপরাধের হার 4.5% কমেছে। যদিও একসাথে 800 ন্যাশনাল গার্ড সদস্যকে দেখা যাবে না রাজধানীতে। 100 থেকে 200 জনের একটি দল পালাক্রমে ডিসি পুলিশকে সহায়তা করবে। আর এই সিদ্ধান্ত নেয়ার কারণ হিসেবে বলা হচ্ছে ওয়াশিংটন ডিসিতে অপরাধের মাত্রা এতটাই আশঙ্কাজনক যে জরুরি ভিত্তিতে এমন নির্বাহী আদেশ জারি করা হলো। তবে এই সেনারা রাজধানীতে টহল দেওয়ার সময় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করবেন না। সেনাদের বহনকারী ট্রাক বা বাসে অস্ত্র রাখা থাকবে, যা আত্মরক্ষার কাজে ব্যবহার করা হতে পারে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এবার খেলার খবর। সেপ্টেম্বরে নেপাল সফরের জন্য 6 সদস্য নিয়ে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ ফুটবল দল। 24 সদস্যের প্রাথমিক দলে আছেন হামজা চৌধুরী। হামজাকে পেতে তার দল লেস্টারের সাথে এরই মধ্যে যোগাযোগ শুরু করেছে বাফুফে। বিষয়টি নিশ্চিত করেছেন দলের ম্যানেজার আমির খান। 23 জনের স্কোয়াডে আমরা যেটাকে শুরু করছি, আমরা কিন্তু হামজাকেও রেখেছি, যদি কোনো রকম পাওয়া যায় তার ওখান থেকে, সেও মানে জয়েন করার একটাই আছে। কারণ সেই হোপ আমরা কোনো ছাড়িনি, সে যেহেতু স্কোপ আছে সেজন্য 24 জনের একটি স্কোয়াড আমরা করেছি, সেখানে হামজাও আছে। অ্যাকচুয়ালি আমাদের যে অফিস থেকে যে সেক্রেটারিয়েট থেকে যেভাবে তাদের সাথে যোগাযোগ স্থাপন করা হয় সেভাবেই করা হচ্ছে। আর ব্যক্তিগত তো যেভাবে আছে আমাদের সাথে হাই হ্যালো সবার সাথেই সবার রকম কথা হচ্ছে। তারপরও যেহেতু এটা একটা ক্লাবের থেকে আনতে হবে, আমরা ওইভাবে আমাদের সেই রিকোয়ারমেন্টটা তাদের ক্লাবকে দেওয়া হয়েছে। যদি তারা অ্যালাউ করে তাহলে আমরা হয়তো সেই সময় দেখতে পাবো। এখন বিকেলে শিরোনামগুলো আরও একবার। জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে কাজ করছে সরকার। মালয়েশিয়ায় প্রধান উপদেষ্টা। কেবাংসান বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট ডিগ্রি গ্রহণ। ফেব্রুয়ারিতে নির্বাচন হতে না দেওয়ার হুমকি স্বৈরাচারের পদধ্বনি। বিএনপির ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা চলছে অভিযোগ নেতাদের। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল, তবে কিছু উদ্বেগ রয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন।
প্লট জালিয়াতিতে হাসিনা, রেহানা ও টিলিপ সহ 23 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের আদেশ 21 আগস্ট। এবং বাড়ি ভাড়া বাড়ানো সহ কয়েকটি দাবি মানায় কর্মসূচি স্থগিত এমপিওভুক্ত শিক্ষকদের। 14 সেপ্টেম্বরের মধ্যে জাতীয়করণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। এ ছিল এখন বিকেলের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন.tv।